জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা, ইনুর মামলার রায় ৩০ জুন। কার্যক্রম নিষিদ্ধ দলের নাশকতা এড়াতে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। ঝিনাইদহে ৫ কর্মদিবসে শিশু ধর্ষণ হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড। নকআউট পর্ব নিশ্চিত করার ম্যাচে রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে, সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। জুলাই আগস্টের গণভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আগামী ৩০ জুন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ এদিন ঠিক করেছেন। এ মামলায় একমাত্র আসামি হাসানুল হক ইনুর উপস্থিতিতে গত ১৪ মে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। মামলার ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ সহ ৬ জনকে হত্যার অভিযোগ। এছাড়া আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানি, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ায় পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়ারও অভিযোগ রয়েছে ইনুর বিরুদ্ধে। সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তার যে দায়িত্ব ছিল, তিনি শেখ হাসিনার সাথে বৈঠক করা, বিভিন্ন পলিসির সিদ্ধান্ত দেওয়া এবং তাদের এই বিভিন্ন রকমের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটার দায় তার উপরে বর্তায়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য আমরা আদালতে উপস্থাপন করেছি, তারা ১০ জন সাক্ষী দিয়েছেন। প্রত্যেকে হাসানুল হক ইনু সাহেবের যে সংশ্লিষ্টতা সাক্ষীরা তা প্রমাণ করেছে কোর্টে। আমাদের প্রত্যাশা আইন অনুযায়ী তার যে অপরাধ, তিনি যে অপরাধ করেছেন সে অনুযায়ী তাতে সর্বোচ্চ শাস্তি হয়, সেটাই প্রত্যাশা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতা এড়াতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রামে ইন-82 সিভিল পাওয়ারে সেনা মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় ৯ দিন ইন-82 সিভিল পাওয়ার হিসেবে সেনা সদস্যরা কাজ করবেন বলে জানানো হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশু তাবাসসুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালিহুজ্জামান এই রায় দেন। ৪ মাসের মধ্যে রায় হল আলোচিত মামলাটির। মামলার বিবরণী থেকে জানা যায়, এবছরের ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু তাবাসসুম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির বাবা ওই দিন অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। ২৭ ফেব্রুয়ারি তাদের প্রতিবেশী আবু তাহেরকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় তাহের। মাত্র ৫ কার্যদিবসে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ঘটনার ৪ মাসের মধ্যে আলোচিত মামলাটির রায় দেয়া হলো। মৃত্যুদণ্ড পাওয়া আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাড়িদিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে। পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ নেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় চলছে আলোচনা সমালোচনা। ভিডিও ক্লিপটিতে দেখা যায়,
দেবীগঞ্জ উপজেলা পিআইও বাবুল চন্দ্র রায় প্রকল্পের কাজের বিপরীতে 15% কমিশনের টাকা ক্যালকুলেটরে হিসাব করে ইউপি সদস্যদের সঙ্গে দর কষাকষি করছেন। তবে অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন তারা কাজ না করেই বিল দিতে এসেছিলেন, সে কারণেই এমন কথা বলা হয়েছে। বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন। 32,000 করে 32 8 × 32 তাহলে 2,56,000 15% যদি দেন 15,000 টাকা আসে। এত সাপ কম করে নেন। এটা কোনোদিন শুনছেন কোনো মেম্বার বলছে আমার লাভ হয়েছে? আমার এটা জনগণই ধরে স্যার কাজ একটু ভালো। আমার কথা আমি বলছি, আমার আপনাদের কথা থাকলে বলেন। আমরা খুব লাঞ্ছিত স্যার, সদরের মেম্বাররা সবচেয়ে বেশি সুবিধা সবচেয়ে লাঞ্ছিত। দেশের খবরে বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে প্রথমবার দানের টাকা গণনা চলছে। পাহাড়ি ঝড় আর ভারী বর্ষণে নদীর পানি বাড়ছে কয়েক জেলায়, ভাঙন আতঙ্ক। বিরতির পর আবার স্বাগত। দর্শক, সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারের 700 বছরের ইতিহাসে এই প্রথমবার প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে। সেখানে রয়েছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহি, দানবাক্সের টাকা গণনা চলছে, কি অবস্থা দেখছেন? সবশেষ খবরাখবর জানাবেন। আপনি প্রথমে যেমনটি বলছিলেন যে 700 বছরের ইতিহাসে প্রথমবারের মতো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে দান বাক্সের যে টাকা সেটি আসলে প্রকাশ্যে গণনা চলছে এবং আমরা দেখেছি বেলা 1টার পর থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়া শুরু হওয়ার পরেই আমরা দেখেছি সিলেটের যে বিদায়ী জেলা প্রশাসক প্রত্যাহারকৃত জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলম সেখানে তিনি পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং মহানগর পুলিশের সদস্যদের উপস্থিতিতে এই দান বাক্সের টাকা আসলে গণনা করা হচ্ছে এবং আমরা দেখেছি যে দান বাক্সের মধ্যে অনেকেই ব্যতিক্রমী আসলে টাকা পয়সার পাশাপাশি চিঠি রেখেছেন, অনেকেই আবার সোনার আংটি এরকম অনেক কিছুই রেখেছেন। মূলত সিলেটের যে প্রত্যাহারকৃত জেলা প্রশাসক ডিসি সারোয়ার আলম তিনি আসলে শাহজালাল মাজারের আয় ব্যয়ের যে দানের টাকার স্বচ্ছতা নিশ্চিতের একটি পদক্ষেপ নিয়েছিলেন। সেই পদক্ষেপ নেওয়ার পরেই আমরা দেখেছি যে মাজারের যে কয়েকটি ডেক ছিল সেই ডেকগুলো আসলে সিলগালা করা হয়েছে। সিলগালা করার পক্ষ থেকে নতুন করে দান বাক্স স্থাপন করা হয়েছে। সেই দান বাক্সতে 4 দিনের যে টাকা উঠেছে সেই টাকাগুলো আসলে আজকে গণনা করা হচ্ছে এবং থেকেই সিলেটের টপ অফ দ্য টাউন ছিল, কারণ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে দানের টাকা নিয়ে আসলে সবার মধ্যেই আয় ব্যয়ের স্বচ্ছতার একটি প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের মধ্যেই আমরা দেখেছি সিলেটের জেলা প্রশাসক যিনি ছিলেন তিনি তার উদ্যোগ গ্রহণ করার পরেই আসলে তিনি সমালোচনার মুখে পড়েন, নানা বিতর্কের মুখে পড়েন এবং বিতর্কের মিলিয়ে গতকালকে তাকে আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিলেট থেকে সরিয়ে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আসলে জনতা, বিশেষ করে টাকার যে গণনা যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হওয়ার পরে শাহজালাল মাজারে উৎসুক জনতা এসে ভিড় করছেন এবং মাজারের দানের টাকার যে গণনা সেই গণনার প্রক্রিয়া এখনো চলছে। হয়তো আমরা পরবর্তী বুলেটিনে জানাতে পারবো আসলে দান বাক্সের কত টাকা উঠবে এবং সেই টাকাগুলো আসলে কি করা হবে। মাহি, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। সড়ক দুর্ঘটনায় দেশের 5 জেলায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 30 জন। সকালে ফরিদপুরের ঢাকা খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় খান এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী বিরুল হোসাইন নিহত হন। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের সাবেক সচিব ছিলেন। দুর্ঘটনায় বাসের অন্তত 25 জন যাত্রী আহত হয়েছেন। ভোরে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা হাইওয়ে থানার পাশে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল নামে একজন নিহত ও 4 জন আহত হন। গাজীপুরের টঙ্গীর কামারপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় চলন্ত গাড়ির ধাক্কায় মোহাম্মদ সিফাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগতি এলাকায় গভীর রাতে মোটরসাইকেলের ধাক্কায় একজন ব্যক্তি ও মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় আরেক নারীর মৃত্যু হয়েছে। দেশের খবরের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে দেশের কয়েকটি জেলায় নদীর পানি বাড়তে শুরু করেছে। নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন প্রবণ হয়ে উঠেছে নদীগুলো। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। অন্যদিকে কয়েকটি জেলার পরিস্থিতির উন্নতির খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একদিনের মধ্যে নদীর পানি 38 সেন্টিমিটার বেড়ে যাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে অনেকের ফসল, বাদাম, আলু, তারপরে আপনার যে পাটের ক্ষেতগুলা, মানে কোনো সীমা ছাড়াই, এমনিতেই দেখবেন যে কোনো সতর্ক ছাড়াই পানি আসে। হঠাৎ পানি আসিয়ে কিছু মারি গেছে, কিছু উঠে তুলবে। মানিকগঞ্জের 3টি উপজেলায় প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা ও যমুনা নদীর ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের বসতবাড়ি। ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। এ পর্যন্ত 20-25 পরিবার ভাঙ্গে অন্য জায়গায় আশ্রয় নিছে। আমরা তো অন্য জায়গায় আশ্রয় নিছি। এইটা কোনো পদক্ষেপ মানে টিএর লোকে করে নাই। তারা খালি কইতেছে আজ করুম কাল করুম, কিন্তু ভাঙ্গে তো ভিতর থেকে ঢুকেই গেল। টাঙ্গাইলেও যমুনা নদীর পানি বাড়ছে। সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন আতঙ্ক। হুমকির মুখে পড়েছে ফসলি জমি সহ শত শত ঘরবাড়ি। আঙ্গুর আর কোনো অস্থায়, একবারে অস্থায়। প্রতি বছর টানতে এখন আঙ্গুর গ্রামের আঙ্গুর জায়গা বাসা নাই, আমরা সব অসহায় হয়ে গেছি। ভোলার তেঁতুলিয়ায় নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শত শত ঘরবাড়ি, বাজার ও মসজিদ সহ বহু স্থাপনা। রবিবার রাত থেকে সুনামগঞ্জ জেলায় কমে এসেছে বৃষ্টিপাত। সুরমা নদীর পানি 20 সেন্টিমিটার কমে বিপৎসীমার 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমতে শুরু করেছে ভাটিয়া অঞ্চলের নদ নদীর পানি। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঝালকাঠির রাজাপুর উপজেলার দুটি খাল পুনঃখননের ফলে বদলে যেতে শুরু করেছে গ্রামীণ জনপদের চিত্র। কৃষিতে ফিরছে প্রাণ, মিলছে মাছ, দূর হয়েছে জলাবদ্ধতা। উপকৃত হচ্ছেন হাজারো কৃষক ও শত শত পরিবার। ঝালকাঠি থেকে মাহিন খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পলি পরে ভরাট হয়ে যাওয়া খাল, তাতে পানি নেই, আছে ফেলে দেয়া আবর্জনা। ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি ও আদাখোলা এলাকা এবং রাজাপুর সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী থেকে বড় কৈবর্তখালী পর্যন্ত দুটি খালের পাড়ে হাজারো মানুষের কাছে দীর্ঘদিনের পরিচিত এক দৃশ্য। তবে সম্প্রতি বদলে গেছে সেই দৃশ্যপট। এখন বহতা খালে প্রাণ ফিরেছে কৃষি আর জনজীবনে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় 1,03 লাখ টাকা ব্যয়ে মোট 4 কিলোমিটার দীর্ঘ দুটি খালের পুনঃখননের কাজ প্রায় শেষ। আর এর মধ্যেই তার উপকার পেতে শুরু করেছেন এলাকাবাসী। জমিতে সেচ দেওয়ার দীর্ঘদিনের পানি সংকট কেটে গেছে, কোথাও জলাবদ্ধতা নেই। দৈনন্দিন কাজে পর্যাপ্ত পানি মিলছে, এমনকি খালে ধরা পড়ছে দেশি প্রজাতির মাছও। আর বাড়তি পাওয়া হিসেবে খালের দুই পাড় ধরে হয়েছে নতুন রাস্তা। নানামুখী উপকারে যার পর নাই খুশি খালপাড়ের বাসিন্দারা। আগে পানি জমাটাই থাকতো, পানি জমাটাই থাকে না, দ্রুত উঠে আবার দ্রুত নাম, এবং পানি থাকবে না, বীজ হইবে ভালো, ফসল ভালো হইবে, পানিটা নেমে যাবে, কৃষকের কৃষিকাজ ভালো হবে। খালের পারে অনেকের ভারী ঘর রয়েছে যাদের রাস্তাঘাট ছিল না। খাল খননের জন্য একটি সুন্দর রাস্তা আমরা পেয়েছি। খাল পুনঃখননের কাজ যেন নকশা মেনে সঠিকভাবে করা হয়, সেদিকে সজাগ দৃষ্টি ছিল সকলের, জানিয়েছেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। খনন কার্যক্রম সমাপ্তির পথে আমরা আমাদের ড্রয়িং, ডিজাইন এবং নিয়ম অনুযায়ী আমরা কাজগুলো সম্পন্ন করতে পেরেছি। যথার্থভাবে খালটি খনন করা হয় সে বিষয়ে আমরা সার্বক্ষণিক মনিটর করছি। এলাকাবাসী খুবই খুশি যে বহু বছর পরে তারা এই মৃতপ্রায় খালে নতুন করে পানির স্রোত দেখতে পাচ্ছেন। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কাজু বাদাম চাষে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে। গবেষকরা বলছেন, পার্বত্য অঞ্চলের অনাবাদি জমি কাজে লাগিয়ে এই উচ্চমূল্যের ফসল দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সবুজ পাহাড়ের বুকে সারি সারি কাজু বাদামের গাছ, ডালে ডালে ঝুলছে লাল কমলা রঙের পাকা কাজু আপেল। রায়খালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের এই বাগান খুলে দিয়েছে অপার সম্ভাবনা। 2021 সালে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই প্রকল্পে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়া সহ বিভিন্ন উৎস থেকে প্রায় 100টি জার্মপ্লাজম সংগ্রহ করা হয়। গাছগুলো ফল দিতে শুরু করেছে 5 বছর পর। দীর্ঘ 5 বছরে যে কষ্ট করেছি, আমরা আমাদের সফলতার একদম দ্বারপ্রান্তে আছি। আমাদের ইভ্যালুয়েশন টিম হয়েছে, শীঘ্রই ওনারা এটা অবজারভেশন করে যখন প্রতিবেদন দিবে, তাহলে আমরা আমাদের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রায়খালী রাঙ্গামাটি পার্বত্য জেলা পক্ষ থেকে আমরা কাজু বাদামের একটা উন্নত জাত দিতে পারবো। প্রতিটি কাজু আপেলের ওজন 80 থেকে 90 গ্রাম এবং নাটের ওজন 8 থেকে 10 গ্রাম। জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসে আর মে জুনে সংগ্রহ করা হয় ফল। বিশেষজ্ঞরা বলছেন পার্বত্য অঞ্চলের মাটি কাজু বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক পরিচর্যায় মিলছে আশাব্যঞ্জক ফলন। সেই ঘাটতি পূরণের জন্য আমাদের যে অনাবাদি জমি আছে, সেই অনাবাদি জমিতে যদি আমরা এই কাজু বাদাম চাষ করতে পারি, সেক্ষেত্রে আমাদের কৃষকরা যেমন লাভবান হবে এবং আমাদের যে বৈদেশিক মুদ্রা অনেক পরিমাণে সাশ্রয় হবে। বর্তমানে পার্বত্য অঞ্চলে কাজু বাদাম চাষ হচ্ছে প্রায় 20,000 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয় প্রায় 1,500 মেট্রিক টন কাজু বাদাম। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনট্যাক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, ইনুর মামলার রায় 30 জুন। কার্যক্রম নিষিদ্ধ দলের নাশকতা এড়াতে ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। ঝিনাইদহে 5 কর্মদিবসে শিশু ধর্ষণ হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড। নকআউট পর্ব নিশ্চিত করার ম্যাচে রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে প্রথমবার দানের টাকা গণনা চলছে। পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে নদীর পানি বাড়ছে কয়েক জেলায়, ভাঙন আতঙ্ক। এই ছিল দেশের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।